আমরা আমাদের সহকর্মী প্রিন্সের কাছে এই ফাঁকে একটু চলে যেতে চাই। প্রিন্স আমাদের নিউজরুম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন। প্রিন্স, অনেকগুলো বিষয় এখানে আসলে সামনে রয়েছে। সেখানে আজকে বোধহয় সবচেয়ে আলোচিত হচ্ছে বিমানবন্দরে যে টাকা উদ্ধার হলো ঠাকুরগাঁওয়ের জেলা জামাতের আমিরের কাছ থেকে, সেই ব্যাপারে আইনের নানান ধরনের ব্যাখ্যার কথা বলা হচ্ছে। একটা ব্যাপার গণমাধ্যমে ছড়িয়ে পড়েছিল, পরে আবার নির্বাচন কমিশন সচিব বলেন যে সেই ধরনের কথা তিনি বলেননি, তাকে মিসকোট করা হয়েছে। একটু যদি পুরো ঘটনার প্রেক্ষাপটটা আমাদেরকে বলতেন। আসলে নির্বাচনের সময় কত টাকা ক্যারি করতে পারবেন এরকম কিন্তু সুনির্দিষ্ট কোনো বিধান নেই। আরপিও বলেন অথবা এক্সিস্টিং যে ল রয়েছে সেখানে কিন্তু আসলে সেই বিধানটি নেই। তবে আমরা দেখেছি যে অতীতে যেভাবে নির্বাচনের আগে ট্রানজেকশনের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করা হয় যাতে টাকাগুলো অন্য পারপাসে ইউজ না করা হয়, অর্থাৎ ভোট কেনার ক্ষেত্রে বা অন্য কোনো অপরাধের ক্ষেত্রে ইউজ না করা হয়। তো এবারও কিন্তু আমরা দেখেছি যে নির্বাচন কমিশন এবং বাংলাদেশ ব্যাংক থেকে কিছু নির্দেশনা জারি করা হয়েছিল। সেখানে কিন্তু আপনার ইন্টারনেট ব্যাংকিং যে সেবাটা আমরা সেই সেবাটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে সোমবার মধ্যরাত থেকে, এবং যেটা বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত থাকবে। এবং আমরা যে বিভিন্ন বিকাশ নগদ যে ট্রানজ্যাকশন যেটা আমরা করি সেখানে বলা হয়েছে যে পার্সন টু পার্সন যে ট্রানজেকশন যেটা হয় সেটা সর্বোচ্চ ১,০০০ টাকা ট্রানজেকশন করা যাবে, এবং এভাবে দিনে ১০ বার অর্থাৎ ১০,০০০ টাকা ট্রানজেকশন করা যাবে। তো আসলে জামাতের যে নেতা তিনি সৈয়দপুর বিমানবন্দরে আটক হলেন, সেই টাকাটা কোন উদ্দেশ্যে তিনি ক্যারি করছিলেন, এটা আদৌ তার ব্যবসায়ীর টাকা কিনা, সেটা কিন্তু আসলে তদন্ত সাপেক্ষ বিষয়, যেটি যারা তাকে আটক করেছে তারাই সেই হয়তো ব্যবস্থাটা নেবে। এবং আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের সচিবের বরাত দিয়ে বেশ কিছু মিডিয়াতে একটা প্রচার সম্প্রচারিত হয়েছে যে নির্বাচনের সময় ৫ কোটি টাকা যদি বৈধ হয় এরকম টাকা ট্রানজেকশন করা যায়। তো তিনি কিন্তু সন্ধ্যার সময় বলেছেন যে তাকে মিসকোট করা হয়েছে, তিনি এরকম কোনো কথা বলেননি। তো আপনি যে প্রশ্নটি করেছেন যে কোনো বিধিবিধান আছে কিনা, আসলে নির্বাচনের সময় কত টাকা ক্যারি করা যাবে কত টাকা ক্যারি করা যাবে না সেটা কিন্তু কোনো সুনির্দিষ্ট কোনো বিধান নেই। তিনি বোধহয় বলছিলেন যে যারা আসলে আটকটি করেছে সেই বাহিনী আসলে এই ব্যাপারে বলতে পারবে যে কেন করেছে ঘটনাগুলো। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। প্রিন্সের কাছে আরেকবার আসতে চাই, সেটা হচ্ছে কি আজকে নির্বাচনের আগের রাত। আমরা 14 নির্বাচন দেখেছি, 18 নির্বাচন দেখেছি, 24-এও একটা নির্বাচন দেখলাম। 18 নির্বাচনের রাতটা ইতিহাসে বোধহয় একটা কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে এই কারণে, কারণ ওই নির্বাচনের একটা বড় অংশের কাজ এখন যেগুলো আসলে প্রমাণিত হয়ে গেছে, যে কমিশন গঠন করা ছিল এই নির্বাচনের কারচুপিগুলোর ব্যাপারে, যে রাতে ভোট হয়ে গিয়েছিল। এইবারের যে পরিস্থিতি, আসলে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি কেন্দ্রে কেন্দ্রে দেখছি, আগের রাতে কারচুপির কি কোনো সম্ভাবনা বা সুযোগ আদৌ আছে কিনা? কারণ পাল্টাপাল্টি অভিযোগ কিন্তু আমরা দেখেছি যে তাহাজ্জুদের নামাজ পড়ে কেন্দ্রে যেতে হবে, বা ফজরের নামাজের পরে কেন্দ্রে চলে যেতে হবে, এবং ফলাফল নিয়ে তারপরে ফিরতে হবে ঘরে। আপনি যে ২০১৮-র কথা বলেন সেটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে। যেরকম আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে এই মানে যার ব্রেন চাইল্ড সে আসলে অনেক মেধাবী, যে তা না হলে কিন্তু এরকম তার মেধাটা অন্য একটি মানে এটাকে কি বলবো, যেটাকে মানে ভালো কাজে ব্যবহার করা হয়নি। তো আমার কাছে মনে হয় যে এবার সেরকম সম্ভব হবে না, কারণ আপনি জানেন যে মাঠে অলরেডি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং ৯ লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু মাঠে রয়েছে। তো সেই জায়গা থেকে এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী, এবং এবার সেরকম আশঙ্কা করার কোনো সুযোগ নেই। আমরা তো কেন্দ্রগুলোতে দেখছিলাম যে সেখানে নির্বাচনী কর্মকর্তা এরই মধ্যে আছেন, তারা যে সরঞ্জামগুলো বুঝে পেয়েছেন। ব্যাপারটা কি হবে? সারা রাতই তো তারা থাকছেন সেখানে, মানে যতক্ষণ না ফলাফল ঘোষণা হচ্ছে, এই কর্মকর্তারা বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সবাই কি টানাই থাকেন সেখানে? না, হ্যাঁ, তারা অবশ্যই আজকে তারা সব মালামাল বুঝে পেয়েছেন, তারা এখন যার যার ভোট কেন্দ্রে গিয়েছেন এবং তারা ওখানেই থাকবেন, এবং ওখানকার যে ভোট নেওয়ার যে বিভিন্ন আনুষঙ্গিক যে কাজগুলো রয়েছে সে কাজগুলো তারা করবেন। এই কাজগুলো কিন্তু আসলে ২০১৮ যারা সময় যারা প্রিজাইডিং অফিসার ছিলেন তারাও কিন্তু একই সময় একই কাজ করেছে। তো সেই ক্ষেত্রে আসলে যারা নেতৃত্ব দিচ্ছেন বা যারা নির্বাচনী কন্ডাক্ট করছেন তারা আসলে কতটা সুশৃঙ্খলভাবে আইনের বিধিবিধান মেনে তারা এই জিনিসটা ম্যানেজ করতে পারছেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কিন্তু একজন নির্বাচন কমিশনারকে প্রশ্ন করেছিলাম যে অতীতে নির্বাচন কমিশনার যারা ছিলেন, প্রধান নির্বাচন কমিশন যারা ছিলেন, তাদের ভাগ্যে যে ঘটনাটা ঘটেছে
সেরকম কোনো পরিস্থিতি আপনাদের মুখোমুখি হতে পারে কি না তিনি কিন্তু বলেছেন যে অতীতের যে সরকারের অধীনে নির্বাচনগুলো কন্ডাক্ট হয়েছে সেই সরকার এবং এখনকার যে সরকার বোধ সরকারের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এবার তারা যখন শপথ নিয়েছেন, শপথ নেওয়ার পর থেকে এখন পর্যন্ত তাদের উপরে কোনো রকমের কোনো কাজ করার জন্য প্রেশার ইম্পোজ করা হয়নি। অর্থাৎ তারা বলার চেষ্টা করছেন যে আইন এবং সংবিধানের মধ্যে থেকেই তারা কাজ করেছেন। যদিও আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন দাবি দাবা নিয়ে যাওয়া হয়েছে এবং সঙ্গে সঙ্গে অনেক রাজনৈতিক দলের দাবির প্রেক্ষিতে তারা যে অতীতে যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্তগুলো কিন্তু পরিবর্তন হয়েছে। এখানে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে কেন্দ্রে মোবাইল ফোন নেওয়া যাবে কি যাবে না এটা নিয়ে তো বেশ খানিকটা বিতর্ক হয়ে গেল। একটা ব্যাপার হয় যে অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে ভোটারদের উপর চাপ তৈরি করা হয় যে আপনি ভোটে ব্যালট পেপারের সিলটা মারার পরে সেটা একটা ছবি তুলে আপনার ফোনে রাখবেন, এটা প্রমাণ করার জন্য যে আপনি আমাদের দলে ভোট দিয়েছেন। গোপন কক্ষে আসলে ফোন নেওয়া যাচ্ছে কিনা বা এটা ঠেকানোর কোনো রাস্তা হয়েছে কিনা? না, প্রথমে সিদ্ধান্ত হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে 3 ক্যাটাগরি মানুষ বাদে কেউ ওই 400 গজ ব্যাসার্ধ যেটা আছে তার মধ্যে কেউ মোবাইল নিতে পারবেন না। তো এর মধ্যে কিন্তু সাংবাদিকরা ইনক্লুড ছিলেন যে তারা মোবাইলটা ইউজ করতে পারবেন ওই 400 ব্যাসার্ধের মধ্যে। এটি নিয়ে আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। পরবর্তীতে নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এখন বলছে যে সবাই মোবাইলটা নিয়ে যেতে পারবেন, কিন্তু যে মার্কিং যে প্লেস রয়েছে অর্থাৎ গোপন যে কক্ষ যেটি রয়েছে সেখানে মোবাইল ফোনটা নিয়ে যাওয়া যাবে না। এটা কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে। তার আগে কি সেটা যে নির্বাচন কর্মকর্তা রয়েছেন তার কাছে ফোনটি জমা দিয়ে ঢুকতে হবে? ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? উনি মোবাইলটা কোথায় রাখবেন না রাখবেন সেটা কিন্তু তার নিজস্ব বিষয়। তো নিশ্চয়ই কিন্তু গোপন কক্ষে ফোন নিয়ে যাওয়া যাচ্ছে না, এটা নিশ্চিত। নিয়ে যাওয়া যাচ্ছে না। এবং আপনি যে ছবি তোলার কথা বলছেন এটা কিন্তু আসলে আইনের লঙ্ঘন। তো সেই জায়গা থেকে একজন ভোটার যিনি বাংলাদেশের সম্মানিত ভোটার বলা হচ্ছে, তো তিনি এই আইনের ব্যত্যয় ঘটাবেন কিনা সেটা কিন্তু আসলে তার বিবেকের উপরে ছেড়ে দেওয়া উচিত। তাহলে সেই আইনের ব্যত্যয়টা তো পোস্টাল ব্যালটের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা পোস্টাল ব্যালটে সিল দিয়ে ভিডিও করে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতে দেখেছি, সেটা কি আমলে নিচ্ছে নির্বাচন কমিশন? না, সেটি নিয়ে আসলে প্রশ্ন ছিল নির্বাচন কমিশনের কাছে এবং যে ঘটনাগুলো ঘটেছে সেটা কিন্তু আসলে বাংলাদেশের বাইরে ঘটেছে। তো সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের সেই জুরিসডিকশন কিন্তু নেই যে বাংলাদেশের বাইরে যে ঘটনাগুলো ঘটেছে সেখানে কিন্তু আসলে কোনো আইনের যে বিধান সেটি ইম্পোজ করা কোনো বিধান সেটি কিন্তু নির্বাচন কমিশনে নেই, কারণ সেটি কিন্তু অন্য টেরিটরিতে ঘটেছে। তো সেই জায়গা থেকে আসলে নির্বাচন কমিশনের কিছুই করার ছিল না।